স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকে যে আমাদের এই আলোচনা সভায় আমি বলব মত বিনিময় সভা, এই সভার সম্মানিত সভাপতি আমাদের ডাক্তার মঞ্জুর আল মুর্শিদ চৌধুরী সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধাভাজনী বলবো আমি, আমাদের সেবাদানকারী সম্মানিত ডাক্তারবৃন্দ এবং আমাদের সহকারী স্টাফবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে প্রথম অনেকদিন পর এই ঘরটা যখন প্রথম হয় তখন বোধহয় আমার সুযোগ হয়েছিল একটা মিটিংয়ে বসার জন্য এইভাবে, যার তার থেকে আজকে অনেক অনেক এগিয়েছে আপনাদের সেবা। এই জন্য আপনাদেরকে আমার পক্ষ এবং আমার দলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। যে পরিমাণ সমস্যা তুলে ধরা হলো, এই সমস্যাগুলো কিন্তু মনে হয় একদিনে সৃষ্টি হয়নি। মনে হয় আজকে আমাদের ধামরাই যে সমস্যা, কারণ আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে এই 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 সংস্থাটা আর কি, স্বাস্থ্য সংস্থা। একসময় আমি সেই 90 সালে, আজকে থেকে 90 হলে কত 35 বছর 36 বছর আগে, আমি একসময় আমার সুযোগ ছিল, তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি স্বতন্ত্র, এবং তখন উপজেলা চেয়ারম্যানের অনেক ক্ষমতা ছিল, এমপির থেকে অনেক বেশি ক্ষমতা ছিল। অর্থাৎ আপনাদের বেতন তো আছে এসিআর, আপনাদের না শুধু ইউনো সাহেব থেকে সাথে যেত। তো যাই হোক, সেই খান থেকে ধীরে 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 হয়তো সরকার বিভিন্নভাবে বিভিন্ন সময়, আমার মনে হয় আজকে সমস্যা শুনে আমার মনে হয় যে ওই ওই পদ্ধতিটাই বোধ হয় এর চেয়ে কিছুটা বেটার ছিল। সমস্যা হতো, স্থানীয় সরকারের প্রতিনিধি যিনি থাকতেন তার সাথে বসলে তার কাছে একটা ফান্ড থাকতো, ইমার্জেন্সি সে অনেক কাজ করতে পারতো। আমরা যে বাউন্ডারি টাউন্ডারি বললেন, আমার খেয়াল আছে বাউন্ডারি ছোটোখাটো রাস্তাঘাট, আপনাদের কিছু ছোটোখাটো মেশিনপত্র লাগতো, পরিষদে বসেছি কথা বলতে আছে কোনটা এত টাকা লাগে, আচ্ছা এটা দিয়ে দাও পরিষদ থেকে। কেন উপজেলা চেয়ারম্যানের কাছে 4 থেকে 5 কোটি টাকা থাকতো তখনকার। আর এখন তো শূন্য সবাই। এখন আমরা নিজেরাই, যেমন আপনারা অত্যন্ত কষ্ট করতেছেন এবং মানবিক একটা সেবা যেটা অন্যের পক্ষে দেওয়া সম্ভব না, একমাত্র আপনারাই পারবেন। এবং কঠিনভাবে আপনারা কষ্ট করে যেভাবে সার্ভিস ধামরাইতে দিচ্ছেন, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। এবং আমি আমার পক্ষ থেকেই আপনাদেরকে একেবারে কৃতজ্ঞতায় প্রকাশ করছি যে ডাক্তার, আজকে ক্লিনিকগুলো অনেক পুরানো, এই দরজা জানালা নাই আমিও জানি। এই যে ভ্যাকসিনের কথা বলছেন, বাড়ি বাড়ি যে আপনারা দিচ্ছেন, এই সার্ভিসটাই দেখেন আমি নিজেও ভুক্ত। অথচ তার বাবা আমার মেয়ের জামাই ডাক্তার, এবং সে লন্ডনে এমআরসিপি যখন করতেছিল, সে ঢাকা মেডিকেলের ছাত্র ছিল, একসময় সিলেট ক্যাডেট করে দিচ্ছিল। এই ছেলেটা, আমি যখন আমার মেয়েটাকে বিয়ে দিই, ঢাকা মেডিকেল থেকে একটা স্কলারশিপ নিয়ে তখন মাত্র এমপিএস করার জন্য আমেরিকাতে ওরা দিয়ে দিল। ওখানে যে সে ওই সময় যে রেজাল্ট করলো, তখন বোধহয় 30-32 বছরের মধ্যে এই ছেলেটি সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। ওকে ওখানে সিটিজেনশিপ দেওয়া হলো, চাকরি দেওয়া হলো, এরকম বিভিন্ন কারণে চলে আসলো। আমরা, আমার মেয়েটার বিয়ে হলো ওখানে, একটা নাতনি আছে, ওখানে বাংলাদেশ মেডিকেল কলেজে পড়ে, আর ওই নাতিটা ছিল ছোট। দুইটা মানারত ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো গুলশানে। ঢাকা মেডিকেলের ওয়ার্ডি টিচার সম্ভবত প্রফেসর মান্নান সাহেব, তো চিনেন হয়তো, দেখবেন। তো এই টিকা নিয়েই, হামের যে টিকাটা, এই টিকাটা নাকি আপনারা 9 মাসে দেন, তাই না? কিন্তু ওর 7 মাসে হাম উঠে গেছিল। ওঠার পরে ডাক্তার সাহেব বলছে যে যেহেতু 7 মাসে হাম উঠেই গেছে আর এটা লাগবে না। আমরা দেখেন কিভাবে ক্ষতিগ্রস্ত হলাম। সেই ছেলেটা 11 বছর বয়স যখন হলো, ক্লাস 4 সে ফার্স্ট বয় ওখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে। ওর মা বাবা হজে গেল, আমাদের বাসায় রেখে গেল, ভাই বোন দুইটাই থাকলো। আসার পরের থেকে দেখা গেল স্কুলে একটু রেজাল্ট একটু খারাপ করে, মা 2 দিন গালাগালি করছে। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে মাথায় কিছু ধরে রাখতে পারে না। আস্তে আস্তে সবাইকে মানে চেনে না, মাকে চেনে, বাবাকে চেনে, আমাকে চিনতে পারে। ঠিক আছে, আমরা অনেক দূর দৌড়ালাম। এসএসপি বলে বোধহয় আপনাদের একটা অসুখ আছে, এটা অনেক ডাক্তারই জানে না। আমাদের নিউরো সায়েন্সের যে আমাদের ডাক্তার ইয়েছেন দিন মোহাম্মদ সাহেব, ও আমার জামাইয়ের ডাইরেক্ট টিচার ছিল।
তো ওনার যিনি সেকেন্ড ম্যান ছিলেন, আমরা বসছি, আমি নিজেও বসছি, উনিও বলতে পারতেছেন না যে অসুখটা কি ধরনের অসুখ, বুঝতে পারেন? তখনকার কথা বলছি আমি, এই 2 বছর আগে ছেলেটা মারা গেল রোজার ঈদের আগের দিন। তখন আমি, আমার মনে হয় বহু দেশে আমি গিয়েছি, বহু দেশে দেখেছি, বহু দেশে বাচ্চাদের দেখেছি, ওই কিছুই না, একটু হঠাৎ একটু হাত চাকে দিবে, মাথার থেকে নাকি কিছু ছিঁড়ে টিড়ে যায়, এই হলো অবস্থা। এই ছেলেটাকে না আমরা বহু কষ্ট করার পর তো মেরে তার ফেলা যায় না। তো আমার ফাইন্যান্সিয়াল যতদূর আমি ব্যাকিং করার দরকার ছিল, আমি বোধহয় কৃপণতা কোথাও করে নাই, বহু দেশেই নিয়েছি। লাস্টলি এখানে থাকলো অনেকদিন, এবার কেয়ার হাসপাতালে। তারপর থাকার পর ওখানেও পরিবেশ ভালো থাকে না, আইসিইউতে বিভিন্ন রকম রোগী যায়, নানান সমস্যা হয়। মেডিকেল বোর্ড আবার বললো যে বাড়িতে একটা আইসিইউ করা যায়, আমরা এখান থেকে দেখবো, সেটাও করে দিলাম। এরপরে রমজান মাসেই পারি না, আমার ওই জামাইটা এই একটা সন্তানের জন্য সে লন্ডন থেকে আবদুল্লাহ সাহেবের ছেলেটার ব্যাচমেট একসাথে এমআরসিপি করতেছে এবং খুব ভালো রেজাল্ট করেছিল। সে ডেমনস্ট্রেশনে মাথা কথা ঠিক থাকে না, 3 বার সে ডেমনস্ট্রেশনে বোধহয় আপনাদের 30 না কত নাম্বার পেতে হয়, ওই 28-29-এ উঠে এরকম করতে পারতেছিল। এই করতে করতে একসময় আমার এই জামাইটাও দেখা গেল যে হার্টের মেইন আর্টারি ব্লক হয়ে গেল, টেনশনে। আমি বললাম আর দরকার নেই বাবা, যা আছে এমনি থাকো, ছেলেটাকে দেখো আর কি করো। যাও, এই যে আমার পরিবারে এই ছেলেটা একসময় আমরা হারিয়ে ফেললাম শুধু একটা টিকার ভুলের জন্য। এত সচেতন পরিবারে আইসিডিডিতে আছেও এখন, তো বাইরে আর যেতে দেয়নি, অনেক জায়গায় সুযোগ টুযোগ ছিল। অনেক সচেতন মানুষ কিন্তু এই ভুলটা করে ফেলে। আজকে আমাদের গ্রামের মানুষ, আমরা তো গ্রাম ভিত্তিক মানুষই, আমাদের সকল গার্জিয়ানই একেবারে অনভিজ্ঞ। স্কুলে যাই, তারপরেও বাপ মা এখনো অনেক ফ্যামিলি আছে প্রস্তুতি বা ছেলে মেয়ে নেন না। এত সচেতন অবস্থা থাকার পরে কোনো কিছুর অভাব ছিল না, পারবি। ঠিক আমার মা যখন মারা যায় আমি ইন্টারমিডিয়েট করি, এটা 71 সালে জানুয়ারি মাসের দিকে ঘটনা। আমি ছুটির দিন, আমি যখন কলেজে পড়তাম তখন ছুটির দিন ছিল, বৃহস্পতিবার মধ্যে বাড়িতে আসছি, রাতে মা খাওয়ালো ভাত, এরকমই মায়ের পেটে বাচ্চা ছিল। তো রাত 12টা সাড়ে 12টার দিকে আমাকে বলতে আমার খুব খারাপ লাগছে, একটু দেখতো। তখন তো ডাক্তার পাওয়া যেত না, মুস্তাফিজুর রহমান সাহেব বলেছিলেন আমাদের এই হাসপাতালের মেইন ডাক্তার তখন, তারা কি ইচ্ছে বলতো না, কোথায় কি বলতো জানি না। আমি দৌড়ে আসছি শরীরবাগ থেকে, এত রাত্রে রিক্সা কোথায় পাবো। উনি আমাকে খুব আদর করতেন এবং আমারও ইচ্ছা ছিল আপনাদের আজকে দেখেন সেই চিকিৎসাটা আপনার সুন্দরভাবে করতো। একজন মহিলা, একজন মানুষ গর্ভবতী হওয়ার সাথে সাথে সরকার এবং আপনারা মিলেমিশে, এটা একটা বিশাল ব্যাপার। আপনাদের যে সমস্যাগুলো আসছে, ছোট ছোট সমস্যা, আমি আমার টিএস মহাদেরকে নিয়ে আমরা বসে একটা প্ল্যান দেন আপনারা, কোন কাজটা আমরা সহজে করতে পারবো, যেটা আমাদের ক্ষমতার ভিতরে আছে, সেটা আমরা দ্রুত করার জন্য ব্যবস্থা করি। যেটুকু সমস্যাতে পিছু থাকবে, যেটুকুই পারি, আর বাকি যে কাজগুলো থাকবে সেগুলো আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আপনি আমাকে বলবেন, আমি আপনার সাথে যাব। আমি ব্যক্তিগতভাবেই যাব, কারণ এখন তো সব মন্ত্রী আমাদের ঘরের মানুষ। এমন কোনো মন্ত্রী নাই যে মন্ত্রী আমাকে না চিনে বা না জানে, বা আমি না চিনি না জানি আমার দলে। তো সেখানে আমরা যাব, কোনো সমস্যা নেই। আর দু একটা ব্যাপার বোধহয় বলছেন, এগুলো বোধহয় সংসদে আলোচনা ছাড়া বোধহয় এগুলো শুধু হবে না। তো এই বিষয়গুলো আমি ডিটেলস দিয়ে ইনশাল্লাহ আমরা এটা সংসদে তুলবো। ওগুলো আসলে জাতীয় সমস্যা, শুধু ধামরাইয়ের সমস্যা না। ধামরাইয়ের সমস্যা হলে তো আমরা হয়তো আমি বলতাম যে ঠিক আছে, আমার এখানে 20টা বড় বড় মিল ফ্যাক্টরি আছে, ওদের বললাম যে তোমরা 10 লাখ টাকা দিয়ে দাও, আমার বা 20 লাখ টাকা দাও, আমার 2 কোটি টাকা হইলো, এই 2 কোটি টাকার ভিতরে যদি হয়ে যায় আমি করাই দিলাম। এই লাইনে আমি যাবো, যেহেতু আপনারা জানেন আমার এদিকে কোনো নেশা নেই, ওই বিশাল বিশাল টাকারও আমার দরকার নেই, কোনো অপকর্মের সাথে আমি সম্পৃক্ত হতে রাজি না। আমার দলের যত বড় নেতাই হোক, ধামরাইতে অন্যায় করে আমার দলের ইমেজ নষ্ট করবে, আমার সরকারের ক্ষতি হবে, বদনাম হবে, এমন কোনো কাজ করার শুধু আমি যতদিন থাকবো ততদিন তারা পাবে না। তাদের শিষ্টাচার বহির্ভূত কোনো কাজই আপনারাও গ্রহণ করবেন, আমি আপনাদের পাশে থাকবো। এই যে দালাল বাটপার যেগুলো বলতেছেন,
এর মধ্যে কিন্তু একটা শ্রেণী পলিটিক্যাল পরিচয় দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এটা করে। এটা বন্ধ করা যাবে। আনসারের ব্যাপারে যেটা বলছেন এটাও আমি আপনাদেরকে দিয়ে বলবো না, মধ্যে সহ আমরা বসে এটা মনে হয় করা যেতে পারে, এটাও করা যেতে পারে। সহকারী নাই, অনেক নাই এখন, এটাও যদি লিস্ট দেন চলে না, আমাকে যেখানে আপনি বলবেন আমি সেখানেই যাবো, কারণ আপনাদের এই সেবাটা এটা তো ধরেন এটা বিশাল, এটাকে মানে শুধুমাত্র মুখে বলে এটা থেকে শেষ করা যাবে না। এই সেবাটা আপনারাই না সম্মিলিত অবশ্যই, কিন্তু আমরা তো শুধু আপনাদেরকে একটু সহযোগিতা করতে পারবো, এবং এই সহযোগিতার ব্যাপারে আমার কোনো কৃপণতা থাকবে না, একেবারেই থাকবে না, আমরা নিশ্চিত থাকেন। কারণ আমি নিজেও তো বক্তব্য দিই, আমার মা মারা গেছে, আমি ডাক্তার নিয়ে পৌঁছাতে পারি, আমি নিজে পারি। আমার খুব প্রিয় নাতি ছিল, আমার কাছে এসে মারা গেল, কোটি কোটি টাকা খরচ করেছি, তার বাবা এত ভালো ডাক্তার, এবং সে এমআরসিপিটা আমরা 3 বার সে ডেমনস্ট্রেশনে যে 3 বার রাখতে হবে 1 নম্বর পরে অসুস্থ হয়ে পড়ে ওরা বাবা আর তো এই ছিল সেই জায়গাগুলো। আজকে দেখেন আপনারা পিছপা হবো না এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। ওই চাঁদাবাজি করি না, চাঁদাবাজি পছন্দ করি না জানেন, কিন্তু যদি আপনাদের প্রয়োজনে আমাদের কিছু হয়, আপনাদেরকে নিয়ে আমরা এই বিভিন্ন বড় বড় ব্যবসায়ী আছে, এই চাঁদাবাজিকে না দেখতে না, আমরা তো তাদের ডিস্টার্ব করবো না, তাদেরকে আমরা সহযোগিতা করবো, ব্যবসা বাড়ায়, কিন্তু আমার এই সামাজিক কর্মকাণ্ডে তারা কিছু সহযোগিতা করতে পারে, একটু খোলামেলা আর কি করে দিল। হ্যাঁ, আমি খোলামেলাই বলবো, আমার গভর্নমেন্ট জানুক, আমার পিএম জানুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন মানে দৃষ্টিনন্দন হয়, অর্থাৎ আমরা যেন চোখে দেখি যে না এই হ্যাঁ স্বচ্ছ সুন্দর হোক, স্বচ্ছ থাকবে। তো আপনারা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের পাশে অনেকদিন পর বসেছি, দোয়া করবেন আমার জন্য, মাঝে মধ্যে আসবো, বসবো, যখন প্রয়োজন মনে করবেন। আমি যেহেতু দামড়িতে বেশিরভাগ সময় থাকি, আমি আপনাদের এই সেবা খাতটাকে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের সাথে আমি অংশীদার হিসেবে থাকবো ইনশাআল্লাহ। মন্ত্রণালয়ের